হ্যালো ইউটিউব এন্ড ওয়েলকাম টু দি এশিয়ান স্টোরি। আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের অন্যতম বড় দ্বীপ হাতিয়াতে। যেতে যেতে আপনাদের সাথে ঢাকা থেকে হাতিয়া যাওয়ার লঞ্চ অভিজ্ঞতাকে শেয়ার করব, সাথে সাথে আপনাদেরকে দেখাবো হাতিয়ার গ্রামীণ পরিবেশ, এবং সর্বশেষ আপনাদের সাথে আমি এক্সপ্লোর করব বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত নিমতলী সমুদ্র সৈকত। এ রোমান, এ আবুল, এ আকাশে তোরা কই কই আসিস রে? মনির দেখ আমরা কোথায় চলে এসেছি। এ কি সুন্দর সুন্দর ঢেউ আসে রে। তাহলে আশা করি ভিডিওটা অনেক ভালো হবে। চলেন তাহলে দেরি কিসের, ভিডিও শুরু করা যাক। সময় এখন 5:13 আর আমরা এখন লঞ্চ উঠে গেছি। আমাদের যে লঞ্চটা, এই লঞ্চটার নাম হচ্ছে MV ফারান 4। আমাদের লঞ্চটা ছাড়বে 5:30টার দিকে। মোটামুটি হাতিয়ার প্রতিটা লঞ্চই এরকম সময় ছাড়ে। আমাদের পাশে যে লঞ্চটা আছে সেটার নাম হচ্ছে MV তাশরিফ। এরকম বেশ কয়েকটা লঞ্চে থাকে যেগুলো মোটামুটি 5টা 5:30 এরকম সময়ের মধ্যে হাতিয়া ছেড়ে যায়। তো একটু কিছুক্ষণ পরে আমাদের লঞ্চ ছেড়ে দিবে ইনশাল্লাহ। আর আমার সাথে আছে আমার ব্রো। হেই ব্রো। হ্যালো। কিছুটা আলু অর্জুন ভাব আছে না? নাবিক যেখান থেকে হচ্ছে লঞ্চটা ড্রাইভ করে সেটার সামনে আছে। আর এখানে যদি আপনি যেতে চান তাহলে 3টা ওয়ে আপনার জন্য খোলা আছে। একটা হচ্ছে ডেক, যেটা একদম সর্বনিম্ন, সেখানে আপনি চাইলে 100 টাকা দিয়ে বসে যেতে পারেন। আর সিটগুলো হচ্ছে লাইক শোভন চেয়ার, বাসে যেরকম শোভন চেয়ার থাকে ওইরকম শোভন চেয়ার টাইপের চেয়ার আছে, যেগুলোতে আপনারা হয়তো বা 200-250 টাকা এরকম নিবে পার পারসন। আর এছাড়া ক্যাবিন নিলে আপনার ক্যাবিনের সুবিধা হচ্ছে সিঙ্গেল ক্যাবিন নেয় 1200 টাকা, আর ডাবলটা নিচ্ছে 2200 টাকা, আর যেটা ভিআইপি সেটা নিচ্ছে 6000 টাকা করে। এখান থেকে লঞ্চটা ছেড়ে যাওয়ার পরে এইটা আমাদেরকে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সকাল ভোরে আমাদেরকে হাতিয়াঘাটে নামিয়ে দিবে। তো আজকে চিন্তা করতেছি আমি লঞ্চ চালাবো, মাস্টারটা খুঁজে পাইতেছি না। দোস্ত অনেক স্মুথ, দেখ অনেক স্মুথ, কিন্তু নাড়ানাড়ি করিস না। ও লঞ্চ কি চলে যাবে? তারা কোন দাম আকাশে আমার কোনো লাগে না, এখন নিজে তারা কোন নেই নেই। তারা কোনার দায়িত্ব ও তারা কোন হয়। ওয়াও, মানে কি পরিমাণ আপডেট আমরা হয়ে গেছি না? তাহলে এইটা দিয়ে চলে যায়, তাহলে এইটা দিয়ে শুধু এইটা দিয়ে যাচ্ছে এইটা। এটা দিয়ে এই ডাইনে বামে এটা দিয়ে যাবে। গাড়ি হাইডলি গাড়ি আছে না? আচ্ছা, এই গাড়ি লাগে আপনাদের স্টিয়ারিং এর কোনো এটা ধরা লাগে না, এখন এইটা দিয়ে চলে। এইটা দিয়ে ডাইনে বামে এটা দিয়ে। সবই তো বুঝলাম, বাট আমার কোশ্চেন হচ্ছে পিছনে কিভাবে বুঝছে সেটাও জিজ্ঞাসা করতে হবে একটু পরে। এখন লঞ্চ ছাড়ার সময় গেছে তো, সো এখন আর ডিস্টার্ব করা যাবে না ওনাদেরকে। ওটা ফার্স্ট টাইম আমরা হাতিয়া যেতেছি। তুমি কেমন এক্সাইটেড? মানে আমি তো গেছি একসাথে না, আমিও আগে হাতিয়া গেছি, ইয়াতে নিঝুমদ্বীপ গেছিলাম, সেই সূত্রে হাতিয়া আমরা কি নিঝুমদ্বীপ যাবো? তবে ডিরেক্ট লঞ্চে কখনো যাওয়া হয় নাই। না, নিঝুমদ্বীপ টাইম পাইলে যদি টাইম থাকে শুক্রবার যাওয়া যায়। মানে আমরা আমাদের তো শুক্রবার কাজ থাকবে না কোনো, শুক্রবার আমরা কিন্তু বেসিক্যালি পার্সোনাল কাজে যাচ্ছি হাতিয়াতে। ওই যে ঘোরাঘুরি বা নিজামদ্বীপ বা হরিণ দেখতে যাবো ওইটা না। সো আমি তো আপনাদেরকে বলছি যে এই ব্লগে আপনাদেরকে দেখাবো যে হাতিয়ার যে গ্রামীণ পরিবেশ সেটা কেমন হয়। সো যদি নিজামদ্বীপ যাই তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, জোশ হয়ে যাবে। কাছে, ওখান থেকে খুব একটা দূরে না। আর এই হচ্ছে আমার ব্রো, মানে আমার ফুফাতো ভাই, আমার কাজিন, আর একজন আছে। সো সে ভিতরে আছে, রেসপন্সিবল পাবলিক। বাইকের হচ্ছে কলেজ বাইকের দিকে, এই যে দেখেন সদরঘাটের মধ্যে আরামসে চলতেছে। আমাদের লঞ্চটা ঢাকার বাইরে যাচ্ছে। আমাদের লঞ্চটা যেটা, এটা হচ্ছে আমাদেরকে সারাত ধরে, এটা হচ্ছে
তো আমাদের লঞ্চটা সারা রাত ধরে নদী পার হয়ে আমাদেরকে হাতিয়া পৌঁছায় দিবে। আর হাতিয়া তো সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, সো ওইটা একটু ডিপ সমুদ্র হবে, যেটা আমরা সকাল সকাল দেখতে পারবো। আমার সাথে আছে আরেক ভদ্রলোক, যার কথা বলছি, আমার আরেক কাজিন মিস্টার সাইফুল্লাহ ভাই। দাঁড়িয়ে রাখলেই বড় হওয়া যায় না, বড় ভাই আমি। যেহেতু সারা রাত ধরে আমরা এই লঞ্চটা জার্নি করব, সেখানে খাওয়া দাওয়ার একটা ইস্যু আছে, কারণ অনেকেই এই ব্যাপার সম্পর্কে জানে না। আপনি চাইলে এখানে ডিনার অর্ডার করতে পারবেন, এছাড়া চা কফি এগুলোরও বন্দোবস্ত আছে। এটা নিয়ে কোনো একটা ঝামেলা পোহাইতে হয় না। আমার ঝালমুড়িটা একদমই ভালো ছিল না, সে জানে তো এখানে কোনো অপশন নাই, যার কারণে শুধু ঝালমুড়ির মধ্যে তেল আর মরিচ ভালো মতো দিচ্ছে। তো ঝালমুড়ি তো খাইলাম, এবার চলেন একটু চা খাই, লঞ্চের চা টেস্ট করে দেখুন। Hey guys, follow me. যেহেতু এটার মধ্যে খাওয়া দাওয়ার অপশন খুব একটা বেশি নাই, সেহেতু এইটার মধ্যে জিনিসপত্রের দাম একটু বেশি। যেমন চাটার দাম হচ্ছে 15 টাকা। একটু বেশি রাত হলে কিন্তু খাওয়াগুলো অ্যাভেলেবেল থাকে না, মানে সবগুলা বন্ধ হয়ে যায়। তো যদি লঞ্চ থেকে নিতে হয় তাহলে একটু তাড়াহুড়ো করে নিয়ে নেবেন, আর অন্যথায় নিজে নিয়ে আসাটাই ভালো। পানির নাম কি? শ্যামলি। তো 2 লিটার পানির নাম হচ্ছে শ্যামলি, দাম হচ্ছে 40 টাকা। গুড মর্নিং, সময় এখন 5:22 আর আমরা এখন আছি মনপুরাতে। মনপুরা একটা মুভি ছিল না, ওই মুভিটা যেখানে হয়েছে আমরা এখন ওখানেই আছি। ঢাকা থেকে সব ধরনের কাঁচা মাল বা এভরিথিং এখানে আসে। প্রায় ঘন্টাখানেকের মতো লাগে এখানে মাল আনলোড করতে, আর 1-2 ঘন্টার মতো আছে আমাদের হাতিয়া যাওয়ার জন্য। তো সকাল এখন 6:46 আর এক্স্যাক্টলি আমরা এখন হাতিয়া ঘাটের মধ্যে। এই হচ্ছে হাতিয়া ঘাটের অবস্থা। অবাক করার মতো বিষয় হচ্ছে, লাস্টবার যখন আমরা হাতিয়া আসছি তখন কোনো সিএনজি দেখে নেই, এবার হাতিয়াতে অনেক সিএনজি। এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত পুরোটা সিএনজি। অনেকের আমার মতো ভুল ধারণা হয়ে থাকে যে হাতিয়া হচ্ছে কোনো একটা চট বা এখানে সুযোগ সুবিধা অনেক কম হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা অনেকের থেকে থাকে হাতিয়াকে নিয়ে। বাট আপনি হাতিয়া আসার পরে বুঝবেন যে হাতিয়াটা আসলে কতটা উন্নত। এসএস সিলিন্ডার দিয়ে সিএনজি চালাচ্ছে, বাহ, আধুনিক হয়ে গেছে সব কিছু। ওকে, তো আমরা হাতিয়া শহরে চলে আসছি। এটার নাম হচ্ছে উচখালি শহর। আমি আজ থেকে 4 বছর আগে হাতিয়া আসছিলাম যখন, তখন এই যে পিছনের যে হোটেলটা আছে বিসমিল হোটেল, এই হোটেলে হচ্ছে নাস্তা করছিলাম। মিষ্টি আর যে নান রুটি ওইটা খাইছি, ওইটার টেস্টটাই অন্যরকম ছিল। সো আজকে আমরা আবার ওইটা খাওয়ার জন্য এখানে দাঁড়াইছি। এখানে সকাল সকাল মোটামুটি শীত ওইভাবে নাই, হালকা হালকা কুয়াশা আছে, বাট শীত নাই। আর দেখেন এটা হচ্ছে হাতিয়া বাজার, এই পুরোটা হচ্ছে হাতিয়া বাজার, মানে এটাই হচ্ছে এক্স্যাক্টলি মেইন শহর আর কি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের যেই ডেস্টিনেশন ছিল সেখানে আসছি। অ্যান্ড এখানে আসার পরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে গ্রামীণ পরিবেশ শুরু হয়ে গেছে। এখানে ধান নেওয়ার পদ্ধতি কিন্তু বেশ আধুনিক, ঠিক না? তো আমি এখন আছি বিলের মাঝখানে। দেখেন এই পুরাটা হচ্ছে ধান ক্ষেত, এই মাথা টু ওই মাথা পুরাটা ধান ক্ষেত। হাতিয়ার মজাটাই হচ্ছে এখানে। ওকে, চলেন এবার ট্রান্সপোর্টের কথা একটু বলি। হাতিয়ার যে লঞ্চ ঘাটটা আছে, ওই লঞ্চ ঘাটটা থেকে যেখানে আমরা এসে নামছি সেখানে হচ্ছে 15 কিলোমিটার। অ্যান্ড আমাদের প্রতিটা সিএনজি 500 টাকা করে নিছে, মানে পার পার্সন 100 টাকা করে নেয়। আর এখানে বাইকে যদি রাইড দেন সেখানেও আপনার 100 থেকে 150 টাকা করে পার পার্সন নেয়। আমার কাছে কেন জানি একটু ট্রান্সপোর্টটা এক্সপেন্সিভ মনে হয়েছে, বাট ওভারঅল কিন্তু রোডটা একদম সুন্দর ছিল। আপনারা মানে সবাই হাতিয়াকে চর মনে করে যেরকম পরিবেশ মনে করেন, সেরা মানে হাতিয়া না আসলে বুঝবেন না যে এটা কতটা উন্নত। নিয়ার ফিউচারে হাতিয়াতে বিদ্যুৎও চলে আসবে, বিদ্যুতের কাজও করতেছে। হাতিয়া টোটাল দৈর্ঘ্য হচ্ছে 45 কিলোমিটার
আর প্রস্থ হচ্ছে 15 কিলোমিটার, মোটামুটি বেশ বড়ই না হাতিয়াটা। আস্তে আস্তে একটা জিনিস আমি চিন্তা করলাম, যদি আমি বাইক নিয়ে আসতে যাই তাহলে হাতে কিভাবে আসবো। যেটা দেখলাম যে সহজে লঞ্চে করে আনা যায়, তবে একটা সমস্যা হচ্ছে এখানে পেট্রোল পাম্প নাই, কিন্তু তেলটা আপনি হচ্ছে বাজার থেকে নিতে পারবেন, বাট কোয়ালিটি কতটুকু ভালো বা কি সেটা বলা যায় না। ফুল ট্যাঙ্ক তেল নিয়ে আসাটাই ভালো হবে। ওই এক ট্যাঙ্ক তেল নিয়ে আপনি পুরো হাতিয়া ঘুরে আবার ঢাকা চলে যেতে পারবেন লঞ্চে করে। সো এই জিনিসটা জোস লাগছে, কখনো সম্ভব হলে ইনশাল্লাহ হাতিয়া বাইক নিয়ে আসবো। তো সব এখন অলমোস্ট 8টা কি 8:30, এখনো হাতিয়ায় সূর্যের আলো দেখা যাচ্ছে না, মানে চারপাশে কুয়াশা। মানে সূর্যটা যদি উঠতো তাহলে পরিবেশটা আরেকটু বেশি সুন্দর লাগতো, বাট কুয়াশা আছে কিন্তু শীত নাই। ঢাকা যতটুকু শীত পড়ে, যেহেতু এটা চারপাশে সমুদ্র, মানে একটা দ্বীপ, যেহেতু এখানে একটু ঠান্ডা কম। আর মজার ব্যাপার কি জানেন, হাতিয়াতে 4G নেটওয়ার্ক আছে। মানে ক্যান ইউ ইমাজিন, ওই যে দেখতেছেন দূরে তাল গাছগুলা, মানে জাস্ট সিনিক একটা ভিউ না। তো আমাদের এখন যে গ্রামগুলো আছে সেগুলোতে আমরা এরকম বড় বড় ক্ষেত দেখতে পারি না। যদি এরকম দেখতে চান তাহলে আপনি হাতে মাস্ট আসেন। হাতে আসলে দেখার মতো অনেক কিছুই আছে, শহরও আছে, গ্রামও আছে, আবার নিঝুম দ্বীপের মতো সুন্দর একটা দ্বীপও আছে, আবার সমুদ্রও আছে, মানে পরিপূর্ণ চারপাশ থেকে আই থিঙ্ক। কি হলো, আমাকে ফেলে দিল আজকের টপিক। কি হলো, আমাকে ফেলে দিল। হ্যাঁ, পালা দিলে আরো ভাব নিয়ে পড়বে সে। তুইও তো ভাব নিয়ে পড়লি। তোদের তো ভাব নিয়ে ফেলে দিতে হবে সব। দোষ চিন্তা করে এখানে বাংলা সিনেমা শুটিং এর কথা জোশ হতো না। পুরা চারপাশ খালি, আর একটা খেজুর গাছ। ফার্স্ট টাইম দেখছিস না, ঢাকা থেকে আসছিস তুই। ও মাই গড, খেজুর গাছের পাউডার। যা দেখতেছ সব হচ্ছে আমার সম্পত্তি। তোমার সব আমি হাতিয়ার রাজা। এই পাশে আছে আমার প্রায় 500 বিঘা জমি আছে। আমি এখানে একটা হেলিপ্যাড করবো, হেলিকপ্টার ছেড়ে এখানে আসবো না, একটা এয়ারপোর্ট করবো ভাবছিলাম। রকেট লঞ্চার করছেন না ভাই? আমি করবো। রকেটে এখানে আসলে মানুষ ভয় পাবে। আকাশে যখন রকেট উঠবে চারপাশে লাখ লাখ মানুষ জড়ো হয়ে যাবে। সময় এত কষ্ট করার জন্য একটা সাবমেরিন নিয়ে চলে এসেছেন সমুদ্রের তলদেশ দিয়ে এখানে। না, সাবমেরিন আমার এসে যদি ধাক্কা দেয় পারে তাহলে পুরো হাতিয়া কেঁপে উঠবে। আমরা চাঁদের থেকে ঘুরে যাওয়ার সময় এই বঙ্গোপসাগরে ল্যান্ড করলাম আমাদের ইয়েতে। হ্যাঁ, করলাম। রকেট এখানে ল্যান্ড করে এখান থেকে ঘুরে যায়। তুমি কথা বলো কেন, তোমার রকেট আছে নাকি? না, আমরা তো রকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তোদের যে রকেটটা নিয়েছিল ওটা বেশ পুরনো হয়ে গেছে, তুই চাইলে এখন একটা নতুন রকেট নিতে পারিস। হ্যাঁ, যদি 500 বিঘা জমি বিক্রি করে তুই একটা রকেট নিতে পারবি না, সেক্ষেত্রে আমি তোকে কিছু ডিসকাউন্ট দিতে পারি। আজকের ব্লগের টাইটেল সেরকম চাপাবাজ। সো কেবলমাত্র আমরা যে তাল গাছগুলো দেখলাম বাড়ির সামনে, একসময় আসলে বাড়ির গেট হিসাবে এই তাল গাছগুলো ইউজ করা হইতো। তাল গাছগুলো দেখছেন তো জোড়া ভাবে দুইটা উঠছে, এন্ড এই জিনিসগুলা এসব জায়গায় না আসলে আসলে দেখা যায় না। এখান থেকে হচ্ছে আমার আমিরুল্লাহ চৌধুরীর বাড়ি শুরু। ওই যে দেখা যাচ্ছে বাড়ি, এগুলা সব হচ্ছে আমাদের জায়গা। এর পিছনে আরো এত বড় জায়গা আছে, আপনারা বুঝতেই পারতেছেন আমরা মানে না এই ব্যাপারটা কিন্তু সত্যি, এটা এতক্ষণ যে এইটা যেটা বলছে এটা একদম সত্যি একটা কথা। আর আমি যে খেতটা দিয়ে কিছুক্ষণ আগে হাঁটছি না, মিথ্যা কথা। এটা সত্যি কথা। So all this land belongs to us. We are the owner of this land, and the land area starts from here. At the middle, this is our house, and then we have lands area like this. তোমার এই কোকা কোকা বাদ দাও, তোমার গ্রামাটিক্যাল ঠিক আছে? So, of course, Grammar ঠিক আছে? 100%. Language is just a way of communication. Oh You're my a big God, accent. need to If look you up- want, I can use Oh my God, need American to look at accent. the grammar or মানে আমি কাদের চিপে এসে পড়লাম you রে ভাই। have to make এরা your হাতিয়ারে বিদেশ মনে audience করছে ভাই, understand. এরা হাতিয়ারে বিদেশ মনে করছে। You have to just make your audience understand. That's it. Oh my God, wow. Okay, okay.
কিনা গেছিস কিনা ভুলাই আমারে। আরে আমি এখন বাদাম বেচি ঢাকা শহরে। তোর বিয়েতে তো পাঠাইছিলাম সিটি গোল্ডের চেন। আরে আহিন নাকি কি আর কমু গার্লফ্রেন্ড দিছে পেইন। আচ্ছা বাদাম দাম দাম। দুপুরের লাঞ্চ শেষ করলাম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নিমতলি জাহাজমারা। এই জায়গাটা হচ্ছে সমুদ্র পাড়ে, দেখবো পরিবেশটা নাকি অনেক সুন্দর। অ্যান্ড লোকালদের ভাষায় যেটা বলতেছে এখানে নাকি একটু সকাল সকাল গেলে অনেক ভালো লাগে। তখন আমি আজ করলাম যে কেন, তখন বললো যে এখানে নাকি সকালবেলা অনেক ঘোড়া টোড়া এগুলো থাকে আর কি, মানে কাইন্ড অফ বিচের মতো। তো আমরা এখন বেরোইতে এখান থেকে আমরা সিএনজি করে যাচ্ছি নিমতলিতে। লাস্টবার যখন আমি আসছি তখন এখানে সিএনজি দেখি নাই, বাইকে করেই মোটামুটি সবাই যাতায়াত করতো। বাট এবার আসছি আর দেখছি যে সিএনজির ব্যবস্থা আছে, আর সেটা সিলিন্ডারে, মানে আমরা যে গ্যাসের বাসা যে গ্যাসের সিলিন্ডারগুলো ইউজ করি ওই সিলিন্ডার দিয়ে হচ্ছে সিএনজিগুলো চালায়, যার কারণে এখানে হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট একটু বেশি। বাট একটু আর্গুমেন্ট করে নিলে হয়। আমাদের আপ ডাউন চাইছিল 1200 টাকা, সেটা আমরা 800 টাকায় পরে ফিক্স করছি। তো চলেন নিমতলিতে যাই। এখন আছি আমরা নিমতলি বাজারে। হচ্ছে নিমতলি বাজার, মোহাম্মদপুর বাজার পর্যন্ত হচ্ছে আপনারা ভালো রাস্তা পাবেন, আর তারপরে নিমতলি বাজার পর্যন্ত অ্যান্ড ঘাট পর্যন্ত হচ্ছে পুরোটা মাটির রাস্তা, ভাঙাচোরা রাস্তা। অ্যাকচুয়ালি সিনিক ভিউটা এখন আসছে, জাস্ট দেখেন। ওয়াও, এখানে এসে কিছুটা হচ্ছে সমুদ্র ফিল করতেছি। এতক্ষণ আসলে সমুদ্রের ফিলটা আসা নাই। বাংলাদেশে যেহেতু মরুভূমি নাই, তো মরুভূমির ফিল দিবে যে হাতিয়ার এই জায়গাটা। এইদিকে হচ্ছে বন আর এইদিকে হচ্ছে মরুভূমি, মানে এটাকে সবাই হাতিয়ার মরুভূমি নামে চিনে। আর জায়গাটা এক কথা অসাম। যদি ডে লাইট থাকতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো। গাইস, আমি এখন যে জায়গাটাতে আছি জাস্ট আপনারা দেখেন, পিছনে দূর দূরান্তে সব খোলা জায়গা। ওই যে দূরে যেগুলো দেখতেছেন এই সবগুলো হচ্ছে বন, বড় বড় গাছ, যেগুলো একটু আগে আপনাদেরকে দেখাইছি। আর এই পুরাটা হচ্ছে জাস্ট খোলা ময়দান, এটাকে বলে হাতিয়ার মরুভূমি। তো আমরা সমুদ্র পাড়ে চলে আসছি, আর এখানে এসে দেখতেছি অনেক মানুষ। এইদিকে অনেক গাছপালা আছে, বাট একটাই সমস্যা, সেটা হচ্ছে আমরা মানুষগুলা যেখানেই যাই সেখানে পরিবেশটা নষ্ট করে ফেলি। এই সমুদ্র পাড়ে যে জঙ্গলটা, আমি জঙ্গলের ভিতর দিয়ে একটু হাঁটতেছি, এই হচ্ছে জঙ্গলের পরিবেশ। মজার ব্যাপার কি জানেন, এখানে ম্যানগ্রোভ গাছ আছে, দেখছেন? মাশাআল্লাহ, সুন্দর একটা জায়গা। সো গাইস, সমুদ্রের গর্জন কি কেউ শুনতে পারতেছেন? আমি পারতেছি। জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান। ও আল্লাহ, অস্থির একটা পরিবেশ। সময়ে সময়ে এই জিনিসগুলা কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে, অনেক জমজমাট হয়ে যাবে। এখনই যে অবস্থা, আগামী 2-3 বছরে এটা দেখবেন আরো অনেক জনপ্রিয় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আজকে আমরা আসতে পারছি এই জায়গায়। যদি না আসতাম হয়তো এই জিনিসটা মিস হয়ে যেত আমাদের। ওইদিকে ঘোড়া টোড়াও আছে, কক্সবাজার আমরা বসার জন্য যে সিটগুলো আছে ওই সিটের বন্দোবস্ত আছে। এন্ড ভিতরে অনেকে বাইক নিয়ে ঢুকে হাঁটাহাঁটি করতে পারে। আর এই যে এখানে যে সাঁকোর মতো যে জিনিসটা আপনারা দেখতেছেন, এটার মধ্যে দিয়ে আপনি একটু সমুদ্রের কাছে যেতে পারবেন, মানে পা না ভিজে। আর এখানে যাওয়ার জন্য টাকা লাগে, কত টাকা লাগে এখনো জানি না। সুবহানাল্লাহ, ওইদিকে সূর্যটা সারাদিনে এখন মাত্র উঁকি দিচ্ছে, আর দেখেন ভিউটা কি সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে এরকম ভিউ জাস্ট কপাল। আর বাংলাদেশের শেষ প্রান্তে এসে এই ভিউটা দেখে আসলে খুব ভালো লাগতেছে।
আমি এক্সট্রিমলি সরি, আমি আমার কথা ফিরে নিতেছি। একটু আগে বলছি যে এখানে নামা যায় না, বাট একটু সামনে যদি বাইকে করে আসা যায় তাহলে এখানে পুরোটাই কক্সবাজার। আর এখানে পুরোটাই বালি, দেখেন এখানে কাদা নাই। সো আর দেরি কিসে, চলেন আমরা তাড়াতাড়ি পাক করে পানিতে নামি। মোটামুটি পুরো কক্সবাজারের ফিল। এখানে পানি কিন্তু অনেক ঠান্ডা, সমুদ্রের পানি যে এত ঠান্ডা হয় আমার জানা ছিল না। আমাদের জুতা ভেসে যাচ্ছে সমুদ্রের পানিতে। ও মাই গড, বাইক পড়ে গেছে। ভাই একটা স্যান্ডেল দিয়ে রাখতেন তাইলে আর পড়তো না। এ রোমান, এ আবুল, এ আকাশে তোরা কই কই আসিস রে? মনি রে, দেখ আমরা কোথায় চলে এসেছি। এ দেখ দেখ, এ সমুদ্র, এ কি সুন্দর সুন্দর ঢেউ আসে রে। এ তো পুরো মারাত্মক রে, এ তো পুরো কক্সবাজারের মতো লাগিচ্ছে। কোথায় চলে এলাম রে? যে সূর্য সূর্য দেখ উঠছে, আকাশ এ কি সুন্দর। এ আমি এখানে থাকবো রে, এ আমার বিয়ে করাই দে, আমি এখানে থাকবো, আমি এখান থেকে যাবো না। এ তোরা আসিস আমার বাসায়, তোদের দাওয়াত, আমার বিয়ের দাওয়াত তোদের। আমাদের হুজুর চেতে গেছে। আমার সময় এতটা পানি ছিল না, এখন প্রচন্ড পরিমাণে পানি চলে আসছে। মুভ করতে হবে, এত সুন্দর একটা জায়গা ছেড়ে চলে যাইতেছি। সো একটু খারাপ লাগতেছে, আর অনেক পানি। ও মাই গড, ওইদিকে ঢেউ দেখেন, একটু পরে পুরোটা মানে পানিতে ভরে যাবে। দেখ বাইক পড়ে গেছে, আরেকটা বাইক পড়ে গেছে বস। দেখুন দেখুন কি হচ্ছে এখানে, মনে করে ভূত আছে এখানে। কোথেকে যেন এসে এসে বারবার করে এই বাইকগুলোকে ফেলে দিচ্ছে। আমরা খুব রিস্কে আছি, যে কোনো সময় আমাদেরকে ফেলে দিতে পারে। দেখ দেখ হুজুর ফটোগ্রাফি করছে। হুজুর হুজুর খুব ব্যস্ত হবে বাবা, বেনিটি ব্যাগ ঝুলে না ফটোগ্রাফি করতেছে। দেখ তো এই সুন্দর জায়গা থেকে ব্লগটা এন্ড করতেছি। আর ব্লগটা বাড়াবো না, কারণ হাতিয়ার মধ্যে ইলেকট্রিসিটি নাই। সো ক্যামেরার চার্জও শেষ হয়ে গেছে। আর চল 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 চল, কই যাবো? পানি আসতেছে, পানি আসতেছে। ওয়েট, ব্লগটা শেষ করে নিবো। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ ফর রেজা ফ্রম দ্য স্টোরি, the hero of your own story.